আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় প্রচণ্ড লড়াই, আরো বেসামরিক যান ধ্বংস, 2 সেনা কর্মকর্তা নিহত। বিমান হামলার পরিকল্পনা যুক্তরাজ্যের প্রতিশোধের ঘোষণা হাউসিদের। রুশ শহরে ইউক্রেনের ক্লাস্টার বোমা, নিহত 20। 2023 সাল গেল যুদ্ধবিগ্রহে, 2024 সাল কি আরো খারাপ হতে যাচ্ছে? 2024 সালে সম্ভবত অচলাবস্থার দিকে এগোচ্ছে ইউক্রেন যুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনের আগেই নকআউট হওয়ার মুখে পিটিআই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় প্রচণ্ড লড়াই, আরো বেসামরিক যান ধ্বংস, 2 সেনা কর্মকর্তা নিহত। পপুলার ফ্রন্ট ফর লিবারেশন প্যালেস্টাইনের একজন মুখপাত্র বলেছেন, তাদের হাতে জিম্মি হিসেবে আটক একজন ইসরায়েলি সেনা কর্মকর্তাকে উদ্ধারের জন্য ইসরায়েলি বাহিনীর একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছেন, সূত্র আল মেয়েদিন। এছাড়া গাজার লড়াইয়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা শনিবার দখলদার ইসরায়েলি বাহিনীর আরও 21টিরও বেশি সামরিক যান ধ্বংস ও 2 সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন। এসব সামরিক যানের মধ্যে ছিল মার্কেভা ট্যাঙ্ক, সাজোয়া যান ও হামভি। গাজায় উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনে 85তম দিনে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। বিভিন্ন গ্রুপের যোদ্ধারা সমগ্র গাজা উপত্যকায় দখলদার দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ইসরায়েল যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত 2 সেনা কর্মকর্তার একজন মাস্টার সার্জেন্ট ছিলেন, অন্যজন গোলানি ব্রিগেডের 7086 ব্যাটালিয়নের কম্বাট ইঞ্জিনিয়ারিং কোরে কর্মরত ক্যাপ্টেন ছিলেন। গোলানি কম্বাট কোরের আরেকজন ইঞ্জিনিয়ার আহত হয়েছেন। এসব যুদ্ধে কাসাম যোদ্ধারা নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল বুরেজ শরণার্থী শিবিরে তাদের হামলা সম্প্রসারিত করেছে। সেখানে তারা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে একজন রিজার্ভ সেনা আহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা গাজার উপকূলের কাছে শেখ আজালিন অক্ষ এলাকায় দখলদার বাহিনীর উপর হামলা করেছে। প্রতিরোধ যোদ্ধারা উপকূলীয় এলাকাটি গাজা সিটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত। সেখানে কয়েক দফা হামলার মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিয়েছেন যে তারা শত্রুর রণক্ষেত্রে পেছনে হামলা করার ক্ষমতা রাখেন। বিমান হামলার পরিকল্পনা যুক্তরাজ্যের প্রতিশোধের ঘোষণা হাউসিদের। ইরান সমর্থিত ইয়েমেন ভিত্তিক হাউসি গ্রুপ তাদের যোদ্ধা নিহত হওয়ার বদলা নেওয়ার কথা ঘোষণা করেছে। আর যুক্তরাজ্য হাউসিদের বিরুদ্ধে আবারও বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে। গত রোববার দক্ষিণ লোহিত সাগরে হাউসিরা একটি কন্টেইনার জাহাজের উপর হামলা চালানোর পরিকল্পনা করার সময় যুক্তরাষ্ট্রে তাদের নৌকাগুলো ডুবিয়ে দেয়। এ সময় হাউসিদের কয়েকজন নিহত হয়। রোববার সকালে মায়েস্কো ঝ্যাংঝু কন্টেইনার জাহাজটি SOS পাঠিয়ে জানায় যে তারা 4টি হাউসি নৌকায় আক্রান্ত হয়েছে। হাউসিরা এ সময় জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাতে ওঠার চেষ্টা করে বলে US সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। জাহাজটি আক্রান্ত হয়েছে মর্মে খবর পাওয়ার পর USS আইজেনহাওয়ার এবং USS গ্রাবলে থেকে মার্কিন হেলিকপ্টারগুলো সেখানে আসে। এ সময় তাদের দিকেও গুলিবর্ষণ করে হাউসিরা। হেলিকপ্টার থেকে পাল্টা গুলি করে 4টি নৌকার 3টিকে ডুবিয়ে দেয়। এগুলো থাকা হাউসি যোদ্ধাদের হত্যা করে। হাউসিদের চতুর্থ নৌকাটি পালিয়ে যায়। এ প্রেক্ষাপটে হাউসিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন শত্রুদের এই অপরাধের পরিণতি ভোগ করতে হবে। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোকে রক্ষায় তার সামরিক অবস্থান গাজার নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনিদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। সূত্র জেরুজালেম পোস্ট। রুশ শহরে ইউক্রেনের ক্লাস্টার বোমা, নিহত 20। ইউক্রেন সীমান্ত ঘেঁষা রুশ শহর বেলগোরদ সীমান্ত থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। রবিবার বছরের শেষ দিনে এই বেলগোরদ ধ্বংসে বিধ্বংসী হামলা চালালো ইউক্রেন। মস্কো জানিয়েছে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2টি শিশুও রয়েছে। 111 জন জখম। প্রায় 2 বছর হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এখনো পর্যন্ত মস্কো অন্তত 122টি ক্ষেপণাস্ত্র ফেলেছে পড়শি দেশে। 36টি ড্রোন হামলা চালিয়েছে। হাজার হাজার ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে। কিয়েভও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ায়, কিন্তু তুলনায় খুবই কম। এই প্রথম এত বড় হামলা চালালো তারা। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে আকাশপথে এটি সবচেয়ে বড় হামলা তাদের। বেলগোরদের গভর্নর ভ্যাসিস্লাভ
গ্লাডকোভের দাবি, বসতি এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করে। সকলে দ্রুত নিরাপদ জায়গায় পালান, তাতেও প্রাণহানি আটকানো যায়নি। প্রশাসন সূত্রে খবর, রাশিয়ার অ্যান্টি এয়ারক্রাফট ইউনিট 13টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে, 32টি ড্রোন গুলি করে নামিয়েছে। তা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রক আজ বিবৃতি দিয়ে জানিয়েছে, ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইউক্রেন। তাদের বার্তা, এই অপরাধের শাস্তি ওরাই পাবে। 2023 সাল গেল, যুদ্ধ বিগ্রহে 2024 সালকে আরো খারাপ হতে যাচ্ছে। কোভিড পরবর্তী বিশ্ব বেশ ক্লান্ত। উচ্চ মূল্যস্ফীতি, তহবিলের স্বল্পতা থেকে শুরু করে চলমান যুদ্ধ এবং বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতায় বেশ উত্তেজনাপূর্ণ কেটেছে 2023 সাল। তবে বছরটি আরো খারাপের দিকে মোড় নিতে পারত, কিন্তু একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছানোর আগেই 2024 সালে এসে হাজির। সেখানে অপেক্ষা করছে বড় কিছু সংকট। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এখনও সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকায় সংঘর্ষটি বড় আকারে ছড়িয়ে পড়েনি, যেমনটা অনেকেই ধারণা করছিলেন। যদিও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় গোলা বিনিময় হচ্ছে, তবে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য গঠিত এই গোষ্ঠীটি 20,000 গাজাবাসী মারা যাওয়ার পরও পুরোপুরিভাবে যুদ্ধে জড়ায়নি। এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে, যেমন বছরের পর বছর সিরিয়া এবং অন্যান্য জায়গায় সংঘর্ষে জড়িয়ে থাকার কারণে হিজবুল্লাহ বেশ ক্লান্ত। এছাড়া ইরান থেকে কম অর্থায়ন, ইসরায়েলের সঙ্গে সরাসরি লড়াইয়ের ফলে লেবাননে ভারী বোমা পড়ার আশঙ্কা সহ নানা কারণ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হিজবুল্লাহ প্রধান সমর্থক ইরান ইসরায়েলের সঙ্গে সরাসরি বড় লড়াইয়ে নামতে এখনো আগ্রহী নয়, কেননা ইরান নিজস্ব কিছু অভ্যন্তরীণ সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তথ্যসূত্র CNN। 2024 সালে সম্ভবত অচল অবস্থার দিকে এগোচ্ছে ইউক্রেন যুদ্ধ। 2024 সালে কয়েকশো নতুন ও সংস্কারকৃত ট্যাঙ্কের পাশাপাশি 2 মিলিয়নের বেশি গোলা উৎপাদন করার সম্ভাবনা রয়েছে রাশিয়ার। উত্তর কোরিয়াও রাশিয়াকে বড় সংখ্যক গোলা দিচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এখাতে দেরিতে বিনিয়োগ করেছে। তাই এ যুদ্ধে ট্যাকটিক্যাল পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক আর্টিলারি গোলার ক্ষেত্রে 2023-এর শেষ বা 2024-এর শুরুর আগে ইউক্রেনের রাশিয়ার চেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা নেই। আমাদের মূল্যায়নে যুদ্ধ এখন অচল অবস্থায় নেই, গত আগস্টে জোর দিয়ে বলেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ইউক্রেন সুশৃঙ্খল পদ্ধতিগতভাবে ভূমি পুনর্দখল করছে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণ এর প্রাথমিক লক্ষ্যের খুব বেশি কাছে যেতে পারেনি এবং যুদ্ধ আদতেই সামরিক অচলাবস্থার মুখে পড়েছে। আগামী বছরটি ইউক্রেনের জন্য কঠিন, বিপজ্জনক একটি সময় হতে যাচ্ছে। গত দিনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এখন পর্যন্ত বাখমুত ও জাপোরিজ্জিয়া প্রদেশে কিছুটা সাফল্য পেয়েছে দেশটি। শীতকালে শ্রান্ত সেনাদল, সীমিত গোলাবারুদ ও ভেজা আবহাওয়ার আক্রমণ ধীর হয়ে পড়বে, তবে ছোট মাত্রায় পদাতিক আক্রমণ অব্যাহত থাকবে। নির্বাচনের আগে নকআউট হওয়ার মুখে পিটিআই। আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রাথমিক পর্বে পাকিস্তান তেহরিক ইনসাফ এবং মিত্রদের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, কারণ গুরুত্বপূর্ণ নেতাদের প্রায় 90% মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে। যাচাই বাছাই অনুশীলন শনিবার শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও পিটিআই প্রার্থীদের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে 3 জানুয়ারি পর্যন্ত যেতে হবে। 10 জানুয়ারি পর্যন্ত ট্রাইব্যুনালগুলো এসব আপিলের উপর রায় দিতে পারবে। যে সকল প্রার্থীর কাগজপত্র বাতিল করা হয়েছিল তাদের বেশিরভাগই পিটিআই-এর, যার পক্ষে থেকে বেরিয়ে গেছে এবং 9 মে দাঙ্গায় জড়িত থাকার জন্য আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হচ্ছে। এর সাবেক চেয়ারম্যান ইমরান খান এবং প্রধান সহযোগী শাহ মেহমুদ কুরেশি অন্যদের মধ্যে কারাবন্দী বা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। সূত্র ডন।